কিশোর বয়স থেকে যৌবনের পা রাখার আগ পর্যন্ত যেই সময়টা ছিল, সেই সময়টাই ছিল আমার জীবনের সবথেকে বেস্ট সময়। যবে থেকে যৌবনে পা দিয়েছি, তখন থেকেই মনে হচ্ছিল যে জীবনের আসল যেই ঝামেলাগুলা, সেইগুলাই শুরু হতে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটা গতদিনের আগের দিনের একটা ভিডিও। তো আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কিছু গল্প কথা শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে ভিডিও রিলেটেড একটু কথা বলে নিই, এরপর বাকিটা আপনারা দেখেই বুঝে নেবেন। এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা ছিল রমজান মাসের। তো যেহেতু রমজান মাসেই আমি অসুস্থ হতে শুরু করি, তো তখন লাস্টের কিছুদিন আমি আর বাসায় কোনো ইফতার বানাতে পারিনি, যার জন্য এই খাবারগুলা বেঁচে গিয়েছিল। মানে এই ছোলা বুট এবং খেসারি, সেই সাথে বেসন। তো এইগুলা হঠাৎ করেই চোখে পড়লো, আর যেহেতু হাতে কোনো কাজ ছিল না, ভাবলাম এই কাজগুলো আস্তে আস্তে বসে বসে করে নেই। যদিও বা এখন বসে আসলে কোনো কাজ করতে পারি না, তারপরও এই কাজগুলো আমাকেই করতে হবে, নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে। আর যেহেতু টাকার কেনা জিনিস নষ্ট করতে চাই না, সে কারণে ভাবলাম যে একটু এইগুলাকে ঝেড়ে তারপর রোদে দিয়ে খেয়ে ফেলবো। এবার আসি আমার ভিডিওর মূল কথায়। আর কি করছি না করছি দেখেই একটু বুঝে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি সম্পূর্ণটা আমার জীবনের কাহিনীটি শেয়ার করব, এখানে কেউ নেগেটিভলি নেবেন না। আশা করছি পজিটিভ কিছু কমেন্ট আপনাদের কাছ থেকে পাবো। তো কিশোর বয়স থেকে যৌবনে পা রাখার আগ পর্যন্ত সময়টা কেন ভালো ছিল সেটাই শেয়ার করছি। যেহেতু আপনারা জানেন, আমার জন্মের পরপরই আমি আমার বাবা মাকে আলাদা থাকতে দেখেছি। তো যখন বোঝার বয়স হয়েছে তখন বুঝতে পারলাম যে ওনারা সেপারেশনে আছেন। তখন তো কিছুটা সময় মামা বাড়িতে, কিছুটা সময় বাবার বাড়িতে, এভাবেই কেটে যেত। তখন দেখা যাচ্ছে যার কাছে যা আবদার করতাম সেটাই পেয়ে যেতাম। পাইনি এরকম না, অভাবটা আসলে পরে এসেছে, কিন্তু এই অভাবের আগে একটা সুন্দর শৈশব ছিল, যেখানে বাবা মার ভালোবাসা, আত্মীয় স্বজনের সবার ভালোবাসা আমি পেয়েছি। কিন্তু যৌবনে পা দেওয়ার পর থেকেই আমার জীবনে যত ধরনের ঝামেলা শুরু হয়। যখন যৌবনে পা দেই, তখন কোনো একটা কারণে আমার মামা বাড়ি থেকে আমি আমার বাবার কাছে চলে যাই। আর ওখানে যাওয়ার পরেই মূলত আমার জীবনের যত দুর্যোগ নেমে আসে। তো মামার বাড়িতে যে খুব একটা ভালো সময় কাটে সেরকমটাও না। দেখা যাচ্ছে বাবার কাছে যেতে গেলে মায়ের অনেক বেশি রাগারাগি করতো। সেই সাথে বাবার কাছে যখন মায়ের কাছে আসতাম তখন বাবা অনেক বেশি মন খারাপ করতো। তো এগুলাই আমার আসলে জীবন চলছিল, তবে বেশ ভালোই চলছিল। কিন্তু যখন আস্তে আস্তে যৌবনে পা দিলাম, তখন বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসতো। তো একে দুকে যেভাবে গরু দেখানো হয় সেভাবেই দেখানো হতো, যেটা গ্রাম বাংলায় আমরা মেয়েদেরকে দেখানো হয়। তো সবার একটাই কমপ্লেন ছিল, ভালো জায়গা থেকেই আমার জন্য সম্বন্ধ আসতো, কিন্তু মেন প্রবলেম ছিল আমার ঘরে সৎ মা হয়তো আমার সাথে বিয়ে হলে তাদের বাড়ির ছেলেরা আদর পাবে না, যত্ন পাবে না। সেই কারণেই আমাকে বেশিরভাগ সময়ই না করে দিত। অনেক সময় পছন্দ হলেও বেশ অনেক টাকা যৌতুক চেয়ে বসতো, আর সেটা আমার পরিবারের দেওয়ার মতো ক্ষমতা ছিল না। যেহেতু আমার বাবার আসলে কোনো ইনকাম ছিল না, সেই সাথে আমার বাবা একটু আর্থিক অবস্থা খারাপ ছিল। তো আমরা যে শুরু থেকেই এমন ছিলাম, বিষয়টা কিন্তু এরকমও না। আমার বাবার একটা পাও দুইবার ট্রাকের নিচে যায়, আর বুঝতেই পারছেন সেই পায়ের পিছে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার বাবার যত সম্পত্তি ছিল সব কিছু বিক্রি করে ওনার নিজেই চিকিৎসা চলতো। আর ওনার ছোটোখাটো একটা মুদির দোকান ছিল, সেই দোকানটা একে একে 3বার চালু করার পরও 3বার পুরো একদম ছারখার হয়ে যায়, যার জন্য আমার বাবা পরবর্তীতে আর কোনো কিছুই করেনি। তো এই একটা সমস্যার পর থেকেই দেখা যাচ্ছে যে টানা অভাব চলতো। আর যেহেতু আমার বাবা আসলে বিএমপি করতো, তো কোনো সময়ই বাসায় থাকতে পারতো না আওয়ামী লীগ সরকার থাকাকালীন। তো সব কিছু মিলায়া একটু ঝামেলার মধ্যে তো ছিলই। তো তারপরও আমার বাবা খুব সুন্দরভাবে কিন্তু সংসারটা চালিয়ে নিয়েছিল। আমি এবং আমার ভাইদের খাবার কোনো কমতি ছিল না, যথেষ্ট পরিমাণ খাবার কিন্তু আমার বাবা আমাদেরকে খাইয়েছে। আর একজন বাবা হিসেবে যদি বলা হয় তাহলে বলবো যে আমার বাবা বেস্ট বাবা।
তো যাই হোক, একটা সময় হচ্ছে পরিবারের চাপে হোক বা আত্মীয়স্বজনের চাপে পড়ে হোক, সেই ছোট্ট বয়সেই বিয়ে দিয়ে দেয়। যখন হচ্ছে আমার বয়স মাত্র ১৪ বছর, যখন আমার খেলার বয়স ছিল, তখন আমি সংসারের চাপটা হচ্ছে মাথায় নেই। এরপরে কি হয়েছিল না হয়েছিল সবকিছুই কিন্তু পর্যায়ক্রমে আমার ভিডিও আকারে দেওয়া আছে। যদিও বা এখন সেইগুলা হাইড আছে, তারপরও আর সেদিকে যাচ্ছি না। যারা জানেন তারা তো জানেনই। তবে এই যে স্বামীর অল্প ইনকামে আসলেই নিজেকে ভালো রাখা যায়, রাজরানীর মতো রাখা যায় ততক্ষণ যতক্ষণ সেই মানুষটা আপনার পাশে আছে। আমরা ভালোবেসে অনেকেই অনেক কথা বলি যে ভালোবেসে গাছতলাতেও থাকা যায়। এটা কিন্তু সত্যি কথা। আবার দেখবেন ভালো না বাসলে সেখানে পাঁচতলাতেও কোনো শোক আসে না। বর্তমান যেই সময়টা পার করছি, যেখানে সবার সাথে হাসি খুশি এবং সুন্দরভাবে থাকার কথা আর প্রতিটা সময় উপভোগ করার কথা, সেখানে প্রতিটা সময় মানসিক যন্ত্রণা, শারীরিক নির্যাতন, সেই সাথে অনেক বেশি হতাশা নিয়েই আমার দিন যাপন করতে হচ্ছে। একটা মেয়ের কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে আর সবথেকে অনুভূতির জায়গা হচ্ছে তার মা হওয়া। এই ৯ টা মাস আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই অনেক বেশি এনজয় করে। যদিও বা একটু কষ্ট হয়, তারপরেও বলব অনেক বেশি এনজয় করে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত। এই সময় কারো সাপোর্ট থাকুক বা না থাকুক, নিজের পাশের মানুষটার বা কাছের মানুষের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। তো সেটা যদি একটা মেয়ে না থাকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মেয়ের জন্য জীবনটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। যখন এ ধরনের কিছু কমেন্ট আসে যে আপনি কথায় কথায় মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়ান, এত কেন অভাব করেন? তো আমি জানি না কেন আপনাদের এরকম মনে হয়। যখন আমি ভিডিও শুরু করি তখন কিন্তু আমার অভাবটা বেশি ছিল। তখন আমি কারো কাছে কিন্তু সাহায্য পাতিনি। আমি সাহায্যের হাত তখন বাড়িয়েছি যখন আমার পরিবারের মানুষগুলো আমাকে ছেড়ে দিয়েছে। আমাকে নিজের মতো বাঁচতে হচ্ছে। তো একটা মেয়ে মানুষ, আমি বাহিরে গিয়ে আসলে চাইলেই ইনকাম করতে পারবো না। আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের সাজেশন দিয়েছেন। সেখানে অনেকেই বলেছেন যাতে কোনো হসপিটালের সামনে রুটি, ভাজি এইগুলা বিক্রি করি। আমি যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটাতে প্রতিটা হসপিটালের সামনে আপনি বড় বড় রেস্টুরেন্ট পেয়ে যাবেন, হোটেল পেয়ে যাবেন, বিভিন্ন খাবার দোকান পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে যদি আমি ডাল পরোটা বিক্রি করি তাহলে সেটা মনে হয় না যে চলবে। কারণ গ্রামের মানুষ হোটেল থেকে খাবে, তারপরও একটা সাধারণ মেয়ের কাছ থেকে কখনোই নিবে না। আর এটা নিয়ে আমার আত্মীয়স্বজন এবং আমাকে অনেক বেশি ট্রোলের শিকার হতে হবে। যার জন্য চাইলেও এই কাজটা করতে পারবো না। আর বাকি রইল, অনেকেই বলেছেন বাসা থেকে যাতে বিভিন্ন খাবার ডেলিভারি দেই, সেটাও সম্ভব না। কারণ কেউই নেবে না। যতই আপনার হাতের রান্না ভালো হোক না কেন, কেউ সেটা খেতে চাইবে না। তারা সবাই রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই খাবে। তো সেখানে দাঁড়িয়ে যখন চলতে হবে, সেই চলার কথা চিন্তা করেই কিন্তু প্রথমেই আমি হাত বাড়াইনি। প্রথমে আমি কিস্তি তুলেছি, আমার হাসব্যান্ডের পাশে দাঁড়িয়েছি এবং বিভিন্ন ধরনের অত্যাচার, মানসিক নির্যাতন সবকিছু সহ্য করে আস্তে আস্তে নিজেকে অসুস্থ রোগী বানিয়ে ফেলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন এই যে ডান হাত দিয়ে কোনো কাজ করব, সেটা সম্ভব না। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমার হাতের রগগুলা কিন্তু ফুলে আছে শুধুমাত্র ব্যথায়। তো আগের দিন রাতে আপনাদের ভাইয়া বাজার এনেছিল, সেগুলো একটু গুছিয়ে ফ্রিজে রেখে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর রাতে কিন্তু বেশ কিছু কন্টেনার ধুয়ে রেখেছিলাম। মাসকাবাড়ি বাজার করা হয়েছে। আর যেই দোকান থেকে মাসকাবাড়ি বাজার আনি, সেই দোকানদার হচ্ছে দোকানটা ভাঙবে, মানে বড় করবে। সেই জন্য ১ মাসের বাজার একবারেই নিয়ে আসতে বলেছিল। তো সেটাই নিয়ে এসেছিলাম। কিন্তু বাসায় আনার পর দেখি যে কন্টেনারের অভাব। এখন মূলত হচ্ছে আমার যা একেকটা একেক জায়গায় রিফিল করে রেখেছে। মানে একেক জিনিস একেক জায়গায়, যেটাতে আমি যেটা রাখতাম সেটাতে সেটা নেই। তো সবকিছু খালি করে আমাকে আবার হচ্ছে এগুলা ক্লিন করতে হইছে। পরবর্তীতে রিফিল করে নিব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর যে ভাইয়াটা আমার কাছে খায় তার জন্যই হচ্ছে গোলা রুটি বানিয়ে নিয়েছি। আর আমি যতটুকু আটা নিয়েছি এটা দিয়ে ৫ টা গোলা রুটি হয়েছে। মোটামুটি ২ জন খুব সুন্দর খেতে পারবে। আর গোলা রুটির সাথে রয়েছে গতকালের রাতে হচ্ছে আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করা হয়েছিল, সেটা দিয়ে ভাইকে দিয়ে দিব। আর বাবুর জন্য, সেই সাথে আমার ভাসুরের জন্য হচ্ছে ডিম ভাজি করব। আমার ভাসুর হচ্ছে বেগুন খায় না অ্যালার্জির জন্য। তার জন্য উনার জন্য হচ্ছে ডিম ভাজি করেছিলাম। পরবর্তীতে আর কেউই খায়নি। যে ভাইয়াটার জন্য এত কষ্ট করে নাস্তা বানাচ্ছি উনিও আর আসেনি। বাবুও খায়নি, সেই সাথে আমার ভাসুরও খায়নি। তো এটা পরবর্তীতে হচ্ছে ডিম ভাজিগুলো দুপুরেই খাওয়া হয়েছিল। আর রুটিগুলো পরবর্তীতে আমি সারাদিনে একটা একটা করে খেয়ে শেষ করছিলাম। ৫টা যে আমি খাইছি এরকম না, 2টা বাবু খাইছে আর 3টা হচ্ছে আমি সারাদিনে খেয়ে শেষ করছি। তো যাই হোক,
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তারপরও আমার জীবনের একটু কথা আপনাদের সাথে শেয়ার করেছি। ১ম যখন হচ্ছে বিয়ে হয়েছিল, হ্যাঁ, আমি মানি আমি ডিভোর্সি। সেই সাথে একটা সন্তান নিয়ে বিয়ে বসেছি। তাই বলে কি যে যা ইচ্ছা তাই করবে সেটা নিয়েই বসে থাকবো। ইদানিং আপনাদের ভাইয়া আমাকে হুটহাট করেই বলে, "আমি কিন্তু চলে যাব।" আমি তার উত্তরে একটা কথাই বলি, "এখন তো আপনার কোনো ঋণ নেই। কারণ সব ঋণ তো এখন আমার কাঁধে।" আমার ঋণ প্রায় ৮০,০০০ এর মতো ছিল। সেই ঋণ কমে এখন প্রায় ৪০,০০০, মানে বাকি ৪০,০০০ পরিশোধ হয়েছে। তো সেই কারণে খুব সহজেই আপনি বলতে পারছেন যে আপনি চলে যাবেন। কিন্তু আমি চাইলেও এটা এড়াতে পারব না। কারণ আত্মীয়স্বজন আমার। আর কথা শুনলে আমাকেই শুনতে হবে। তো ব্যাপার না। আপনার যদি মনে হয় যে আপনি আমার সাথে থেকে অসুখী, আপনি চলে যান। আমি আপনাকে ফেরাবো না। তবে হ্যাঁ, উনি বলে না যে উনার ২ সন্তানকে আমার কাছে রেখে যাবে। উনি উনার সন্তানকে নিয়ে যাবে আর আমার সন্তানকে আমার কাছেই রেখে যাবে। সে এটা খুব ভালো করেই বুঝিয়ে দেয় তার এবং আমার সন্তানের মধ্যে যে তফাৎটা। তারপরও বলব যে আলহামদুলিল্লাহ, আপনারা গত ভিডিওতে আমার বড় ছেলের জন্য অনেক দোয়া করেছেন যাতে তাকে আমি মানুষের মতো মানুষ করি। সেই বড় হলে আমাকে দেখবে, এটা আমিও বিশ্বাস করি। তবে তাকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করানোর জন্য যে আর্থিক সহযোগিতার দরকার সেটা আমার এক আপু যোগান দিচ্ছেন। কিন্তু ওনার কাছ থেকে নিতেও অনেক বেশি কষ্ট হয়। কিন্তু কি করব, আমি অনেক বেশি নিরুপায়। ভাবছি এই বেবিটা হয়ে যাওয়ার পরে বছরখানেক পর আবার চাকরি-বাকরি নিয়ে যদি একটা সুন্দর জীবনে ফিরে আসতে পারি তাহলে হয়তো আমাদের জন্য বা আমার বাচ্চাদের জন্য ভালো হবে। অনেকেই এমনভাবে আমাকে কথা বলেন যে আমি আমার ভবিষ্যৎটা নষ্ট করছি, সেই সাথে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাও নষ্ট করে দিচ্ছি। মানে যে আমার অনাগত সন্তানটা আসছে। তো আমি বারবার একটা কথাই বলি, রিজিকের মালিক আল্লাহ। উনি যখন দিয়েছেন তখন উনি রিজিক ব্যবস্থা করেই দিয়েছেন। হয়তো ভরণ-পোষণ জোগাতে একটু কষ্ট হবে, তারপরও এটা হয়ে যাবে। আশা করছি এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আর আমার শারীরিক কথা চিন্তা করেই কিন্তু আমার মানুষের কাছে সাহায্য চাওয়া এবং হাত বাড়ানো। তাছাড়া কিন্তু কিছুই না। এখান থেকে টাকা এনে আমি আমার পরিবার চালাবো, আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো, এরকম কোনো চিন্তা ভাবনাই কিন্তু নেই। আমি নিজে যাতে ২-১ টা ওষুধ খেতে পারি, সেই সাথে একটু ডক্টরের কাছে যেতে পারি, এজন্যই সাহায্য আ চেয়েছিলাম। তো তারপরেও হচ্ছে নিজে আবার একটা বিজনেস শুরু করেছি, সেটাতেও কিছু মানুষের বাধা। তো সবকিছু মিলায়া আমার মনে হয় যে আমি আসলেই একটা ব্যর্থ নারী। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কিচেন থেকেই শেষ করছি। নাস্তা করার পর যেই হাঁড়ি পাতিলগুলা ছিল সেগুলাই ক্লিন করে জায়গা মতো রেখে দিব। আর ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, সেজন্য আমি সরি। কারণ আমি ১০ মিনিটের উপরে ভিডিও আপলোড করতে অনেক বেশি গিল্টি ফিল করি যে কেউ দেখবে কিনা। আমি জানি না এখন পর্যন্ত আপনি আছেন কিনা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার এগুলা ক্লিন করা হয়ে গেছে। আর রান্নাঘরটাও দেখা যাচ্ছে যে হালকা পাতলা ক্লিনই আছে, সেভাবে ক্লিন করতে হবে না। আর এই যে ভীমের বাটিটাতে ভীম শেষ, সেই কারণে এখন হচ্ছে বাটিটাও একটু ক্লিন করে নিব, সেই সাথে বেসিনটা ওয়াশ করে নিচ্ছি। অনেকেই বিজনেস সম্পর্কে জানতে চেয়েছেন। বিজনেসটা আমি ছেড়ে দেইনি, যেহেতু শুরু করেছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, যা আছে কপালে। আবার কিছু প্রোডাক্ট আসবে, তো সেইগুলো হয়তো ২-১ দিনের ভিতরে চলে আসবে। আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনার একটু সহযোগিতা আমাকে এই দুর্দশা থেকে মুক্তি দিতে অনেক বেশি সাহায্য করবে। আশা করছি যারা আমার পরিস্থিতি বুঝতে পারছেন তারা এই বিষয়টা ফিল করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।